নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে সকলকে স্বাগত। আজকে যে বিষয় নিয়ে আপনাদের কাছে জানাতে যাচ্ছি এবং নিজেও জানতে যাচ্ছি, সেই বিষয়টা ভীষণ ইন্টারেস্টিং। তার কারণ হচ্ছে, জানেন, আমরা জানি যে নারীর সবথেকে আনন্দের বিষয় হচ্ছে তার মা হওয়া, কিন্তু তার পাশাপাশি মা হওয়ার পর কিন্তু নানা রকমের সমস্যাও দেখা দেয় তার জীবনে। যেমন তার চেহারার পরিবর্তন ঘটে, তার মানসিকতার পরিবর্তন ঘটে। তিনি নিজেকে আগে যে পরিমাণ সময় দিতে পারতেন, যতটা অ্যাট্রাকটিভ ছিলেন, ততটা হয়তো অ্যাট্রাকটিভ থাকতে পারছেন না। এবং তার পাশাপাশি যেটা আরও দেখা যায় যে তার স্বামীর কাছ থেকে যে পরিমাণ গুরুত্ব তিনি পেতেন, একজন মা হয়ে যাওয়ার পর তিনি কিন্তু সেই গুরুত্ব পাচ্ছেন না। স্বভাবতই বুঝতে পারছেন এই বিষয়গুলো নিয়ে একটা কমপ্লেক্স ক্রিয়েট হয় যে তাহলে কি আমি মা হয়ে গেলাম মানে আমি বুড়িয়ে গেলাম, আমার কি সব কিছু শেষ হয়ে গেল? না, কখনোই সব কিছু শেষ হয়নি বা সব কিছু শেষ হয় না। তার কারণ হচ্ছে, আমরা যদি নিজেরা চাই যে আমরা নিজেরা ঠিক থাকবো, তাহলে কিন্তু অবশ্যই আমরা সুস্থ বা ভালো থাকতে পারি। আমরা এরকম একটা কথা শুনেছি যে মমিজ মেক ওভারের কথা, অর্থাৎ মায়েরও মেক ওভার হয়। সত্যি কি হয়? সত্যি সম্ভব? আমরা তো জানি যে আমাদের এই সময়ে প্রেগনেন্সির টাইমে নানা রকম চেঞ্জেস হয় আমাদের শরীরের বিভিন্ন অঙ্গের, তাহলে সেগুলোরই পরিবর্তন হয়। আসুন আমরা একটু জেনে নিই সে সম্পর্কে বিস্তারিত। আর সেই জানার জন্য আজকে আমি এসে উপস্থিত হয়েছি AM মেডিকেল সেন্টারে, এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি গাইনোকোলজিস্ট অ্যান্ড স্পেশাল ইন্টারেস্ট ইন কসমেটিক গাইনোকোলজি ডক্টর সেবন্তী গোস্বামীকে। ম্যাডাম, প্রথমেই আপনাকে আমাদের ইমেজ বেঙ্গলে স্বাগত জানাবো। থ্যাংক ইউ। নমস্কার। মমিজ মেকওভার, মা হওয়ার পরে আমরা জানি যে আমাদের শরীরের নানা রকম চেঞ্জেস হয়, আমাদের চেহারার পরিবর্তন হয়ে যায়, চুল উঠে যায়, বুড়িয়ে যায় অনেক ক্ষেত্রে। স্বভাবতই একটা চেঞ্জেসের ফলে যেটা হয়, মানসিক একটা ভীষণভাবে পরিবর্তন, কষ্ট, সেটা থেকে আরও কষ্ট, এবং এই স্ট্রেস, টেনশন, এগুলোই হয়ে থাকে। তো এই যে মমিজ মেকওভার, এই ব্যাপারটা আসলে কি? আচ্ছা, মমি মেকওভার কথাটার মধ্যেই তার মানে অর্থ লুকিয়ে আছে। মেকওভার মানে যে চেঞ্জেসগুলো হয়েছে সেই চেঞ্জেসগুলো থেকে আবার রিভার্ট করা বা অরিজিনালের কাছাকাছি নিয়ে চলে আসা। এবার প্রথমেই আমাদের যেটা জানা দরকার, যে কেউ মমি মেকওভার করতে আসছেন বা কিছু, যে তিনি চাইছেন কতটা মেকওভার। অনেকে হয়তো চাপে পড়েও কিন্তু আসতে পারেন। সেখানে এই সমস্ত যে প্রসিডিওরগুলো আমি বলবো, এখানে পেশেন্টের নিজস্ব কনসেন্ট, নিজের মোটিভেশন ভীষণ ইম্পর্টেন্ট। আমরা বলি, মানে যদি যে কোনো কসমেটিক প্রসিডিওরেই আমরা বলি যে কারোর চাপে কিন্তু করবেন না। নিজে যদি মনে হয় যে আমি আমার এই জায়গাটায় ফিরতে চাইছি, তাহলে তিনি ততটুকুই করবেন। এবার যে চেঞ্জেসগুলো আপনি বললেন, যে মা হওয়ার পরে অনেকে দেখা গেল ডেলিভারির পরে অনেকটা চুল উঠে গেল, ব্রেস্টগুলো এনলার্জড হয় প্রেগনেন্সিতে, এবং তারপরে যখন শিশু স্তন্যপান করে তারপরে হয়তো সেগুলো অনেকটা এনলার্জড হয়ে যায়, সেগুলো নর্মাল জায়গা থেকে অনেকটাই নিচে নেমে যেতে পারে। অ্যাবডোমেন বা পেট যেটা অনেকটা বড় হয়ে যায়, বিশেষত একটা দুটো ডেলিভারি বা টুইন প্রেগনেন্সি যাদের হয়, দেখা যায় না অনেকটা বড় হলো, তারপরে অ্যাবডোমেনটাও ভীষণ ঝুলে গেল, অনেক স্ট্রেচ মার্ক হয়ে গেল, এটা হয়। এবং ডেলিভারির পরে যদি একটা নর্মাল ডেলিভারি হলো, তার ওখানে কাটা হলো, দেখা গেল হয়তো ভ্যাজিনাল ড্রাইনেস আসছে বা ইন্টারকোর্সে অসুবিধা হচ্ছে। তো এই এতগুলো চেঞ্জেস নিয়ে তাকে তো এগোতে হয়। সবার ক্ষেত্রে যে সবকটা চেঞ্জেস খুব বিরক্তিকর হয়ে ওঠে বা কিছু, তা নয়। বা আমি অনেককেই বলতে শুনেছি যে হ্যাঁ, আমার এগুলো, আমি মা হয়েছি তাই আমার এগুলো আছে, আমি এগুলো নিয়েই চলবো। ইটস অ্যাবসলিউটলি ওকে, তার জন্য এটা। কিন্তু অনেকেই এগুলো নিয়ে ডিস্ট্রেসড হন। ডিস্ট্রেস শুধু মেন্টালি হন না, অনেকে ফিজিক্যালি হন। যেমন প্রথমেই বলি আমরা যে ব্রেস্টটা যখন অনেক বড় হয়ে গেল বা ঝুলে গেল, শুধু যে তার নিজের বডি ইমেজটা নষ্ট হচ্ছে তাই কিন্তু না, অনেকের ক্ষেত্রে সেটা ব্যথার উদ্রেক করে, পিঠে ব্যথা শুরু হয় হেভি ব্রেস্ট নিয়ে, তখন তারা আসেন ব্রেস্ট রিডাকশনের জন্য। এবং এটা কিন্তু একটা সার্জারির মাধ্যমে করা হয়, এবং সেটা একটা মানে কসমেটিক প্লাস্টিক সার্জারি। আমরা অনেক সময় প্লাস্টিক সার্জনদের সাথে টিম আপ করে এটা করি, এই ব্রেস্ট রিডাকশন সার্জারিটা। এবং তারপরে তার একদম আগের মতন অলমোস্ট হয়ে যায়। হ্যাঁ, কেউ যদি বলে আমাকে একদম 16 বছরের জায়গায় ফিরিয়ে দিন, সেটা হয়তো সম্ভব হয় না সবসময়, কিন্তু অবশ্যই তার যেরকম বিরক্তিকর সিচুয়েশন বা অসুবিধাজনক সিচুয়েশন হয়ে গিয়েছিল, যেখানে তিনি ফাংশনালি এবং মেন্টালি অসুবিধা ফিল করছিলেন, সেখান থেকে অবশ্যই তাকে আগের জায়গায় ফিরিয়ে দেওয়া যায়। আরেকটা হচ্ছে অ্যাবডোমেন, যেটা
এত ঝুলে যায়, এত বড় হয়ে যায়। বিশেষত আমি টুইন বাচ্চা যাদের হয় তাদের ক্ষেত্রে দেখেছি ভীষণ বেশি রকমের ঝুলে যায়। বা এখন তো মেয়েদের কম বাচ্চা হয়, আগেকার দিনে তো 8টা 9টা করে সব পরিবারে হতো, তাদের তো ডেফিনেটলি তখন তো এইসব চিকিৎসা ছিল না, অনেকটাই ঝুলে যায়, তাদের চলতে ফিরতে অসুবিধা হয়, প্লাস নিজের বডি ইমেজ নিয়েও প্রবলেম হয়। আর সত্যি কথা বলতে কি, কেউ যদি মানে তারকা বা মডেলিংয়ে থাকে তাদের এগুলো নিয়ে তো সত্যি তাদের তো কেরিয়ারের মধ্যেই এগুলো আছে, ঠিক করতেই হয়। কিন্তু অনেকের আবার ধারণা আছে এগুলো বোধহয় শুধু গ্লিটসে যারা আছেন তারাই করেন, তা কিন্তু না। অসুবিধা হলে তো ডেফিনেটলি এমনি ওই গ্লিটস অ্যান্ড গ্ল্যামারের লোকেরা না, এমনি আমাদের পপুলেশনে যারা আছেন, সমাজে যারা আছেন তাদের মধ্যে থেকেও উঠে আসেন এসে করার জন্য। এবং এইটাকে বলা হয় অ্যাবডোমিনোপ্লাস্টি। ওটাকে যেমন বলা হয় ব্রেস্ট রিকনস্ট্রাকটিভ সার্জারি, এটা হচ্ছে অ্যাবডোমিনোপ্লাস্টি। এটিও সার্জারি যেখানে যেই এক্সট্রা স্কিন, এক্সট্রা ফ্যাট এগুলো কেটে, মানে কেটে বাদ মানে তো শুধু এরকম ব্যাস কেটে বাদ না, ফ্যাশন করে কেটে বাদ দিতে হয়। এবং তার সঙ্গে হয়তো কিছু কিছু ক্ষেত্রে একটু লাইপোসাকশন অ্যাড করে দিতে হয়, আবার অনেকের লাগে না, জাস্ট সার্জারি করেই ঠিক করিয়ে দিতে হয়। তো এটা গেল আরেকটি মমি মেকওভার। ব্রেস্ট আর অ্যাবডোমেনটাই মেন হয়, তার সঙ্গে ভেজাইনাল। এবার ভেজাইনাল দেখা যায় অনেকে নর্মাল ডেলিভারির পরেই, পার্টিকুলারলি হয়তো 1-2 নর্মাল ডেলিভারি হলো, ভেজাইনাটা ভীষণ লুজ হয়ে গেল, তখন তার ইন্টারকোর্সে অসুবিধা হচ্ছে, বা তিনি নিজেই একটা অকওয়ার্ড ফিল করছেন। তারপরে নর্মাল ডেলিভারির সময় তো জানেন আমরা এপিসোটমি স্টিচ দিই, মানে প্রথম বাচ্চার সময় তো কেটে দিতেই হয়। তো সেই স্টিচটা দেওয়া হলো, সেই স্টিচে তার ব্যথা হলো, ড্রাইনেস হলো, বিশেষ করে লুজ হয়ে গেল, তখন তারা আসেন এই রিজুভিনেশনটার জন্য। এই ভ্যাজিনাল রিজুভিনেশন যেটা টাইটেনিংটাও কিন্তু আমি বলবো না যে সব লুজ ভেজাইনা লেজার দিয়ে টাইট করা যায়, কিন্তু কিছু লেজার দিয়ে টাইট করা যায়। আর যেগুলো লেজারে টাইট হয় না, মানে অনেকটাই লুজ হয়ে গেছে, সেগুলো আমরা সার্জারি করে টাইট করি, সেটাকে বলে সার্জিক্যাল ভ্যাজিনাল রিজুভিনেশন। ফলে প্রত্যেকটারই কিন্তু প্রতিকার আছে, শুধু জায়গা মতন পৌঁছতে হবে এবং প্রবলেমটা বলতে হবে। এবং আরেকটা থেরাপি যেমন হয় এই একই ভেজাইনাতে, যেটাকে আমরা বলি প্লেটলেট রিচ প্লাজমা, নাম নিশ্চয়ই শুনেছেন। প্লেটলেট রিচ প্লাজমা চুল পড়ে গেলে দেওয়া হয়, মুখের স্কিন পুনরুজ্জীবিত করার জন্য দেওয়া হয়। পেশেন্টেরই নিজের ব্লাড টেনে নিয়ে সেখান থেকে আমরা প্লেটলেট বা অনুচক্রিকা বের করে নেওয়া হয় সেন্ট্রিফিউজ করে। এবার সেটা একটা ইনসুলিন সিরিঞ্জের মাধ্যমে ভ্যাজিনাল টিস্যুতে পুশ করে দেওয়া হয়। তার আগে ভেজানাতে লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে রাখা হয়। একই জিনিস স্ক্যাল্পে দিলেও চুলের গ্রোথ বাড়ে, কারণ প্লেটলেট বা অনুচক্রিকার মধ্যে প্রচুর গ্রোথ ফ্যাক্টর আছে, এবং সেই জন্যই সেটা যে কোনো স্কিনে বা যে কোনো মিউকাস মেমব্রেনে বা স্ক্যাল্পে দিলে সেই গ্রোথ ফ্যাক্টরগুলো কাজ করতে শুরু করে, এবং সেই জন্য আবার নতুন ব্লাড ভেসেল আসে, নতুন চুল গজায়, টিস্যুটাও আরও সুন্দর মসৃণ হয়ে যায়। এর প্লেটলেট রিচ প্লাজমা বা পিআরপির সবথেকে সুবিধাটা হলো যে কোনো ট্রিটমেন্টের সাইড এফেক্ট আছে, কিন্তু এর কোনো অ্যালার্জিক সাইড এফেক্ট নেই, কারণ পেশেন্টের নিজের ব্লাড থেকেই তৈরি হচ্ছে, ফলে এটার কোনোই সাইড এফেক্ট নেই, এবং এগুলো সবই কিন্তু আউটডোর বেস থেরাপি। তো এই সব কিছু একসঙ্গে মিলিয়ে হচ্ছে মমি মেকওভার। এই মমি মেকওভারটা কতদিন পর্যন্ত স্থায়ী থাকে? ব্রেস্ট সার্জারি আর অ্যাবডোমিনাল সার্জারি তো পার্মানেন্ট। হ্যাঁ, যদি না তিনি আবার বাচ্চা নেন, আমরা ইউজুয়ালি যিনি এইটার মধ্যে আসছেন তাকে আমরা জিজ্ঞেস করি যে আর তিনি নেবেন কি না। যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে তাকে আমি অ্যাডভাইস করবো আপনি আরেকটা নিয়ে নিন। অনেকের একটা বাচ্চার পরেও কিন্তু খুব খারাপ অবস্থা হয়, তখনও তারা আসেন, তখন তাকে বলবে আপনার আরেকটা যদি নেওয়ার ইচ্ছা থাকে, ইটস বেটার ইউ গো অ্যাহেড উইথ অ্যানাদার প্রেগনেন্সি অ্যান্ড দেন কাম ব্যাক, কারণ তখন তো আরেকটা প্রেগনেন্সির ঝড় বয়ে যাবে। তো এবার এই দুটো করে দিলে তো একদম পার্মানেন্ট রেজলিউশন। এবার যখন তার বার্ধক্য আসছে তখন টিস্যু লুজ হচ্ছে সেটা আলাদা, কিন্তু তার মেজর যৌবনটা বা প্রৌঢ়ত্বের অনেকটা তিনি এটা দিয়ে কাটিয়ে দিতে পারবেন। একেবারেই। আমরা থ্যাংক ইউ ম্যাডাম, আমরা খুব সুন্দর জানলাম এই তথ্যটা যে মা হবার পরে এই সমস্ত সমস্যাগুলো যাদের হয়ে থাকে বা এগুলো নিয়ে যারা মনে মনে কষ্ট পান, কাউকে বলতে পারেন না, তাদের জন্য কিন্তু এই মমিজ মেকওভার খুব ইন্টারেস্টিং। এবং এখানে ম্যাডাম যেটা বললেন যে সাইড এফেক্টেরও খুব বেশি ভয় নেই, সুতরাং অত্যন্ত সহজেই এই ট্রিটমেন্ট করানোই যেতে পারে। তাই আজকে কিন্তু আর সেই যুগ নেই যে আমরা অতীতের মতো এক জায়গায় স্টিক হয়ে থাকবো। আজকে জীবন পাল্টাচ্ছে এবং আমাদের প্রত্যেক দিন চিন্তাভাবনাটাও পাল্টে যাচ্ছে, তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজের মেকওভারটা সঠিকভাবে সেরে ফেলতে হবে। তাই এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখুন, আপনারা
নির্দ্বিধায় আমাদের জানান, আমরা নিশ্চয়ই সেই প্রশ্ন ম্যাডামের কাছে পৌঁছে দেব। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ম্যাডামকে ধন্যবাদ, আপনাদেরকে নমস্কার।